হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লার্ন কম্পিউটার একাডেমি। জাভাস্ক্রিপ্ট প্রি রিঅ্যাক্ট জেএস এর যে সিরিজ চলছিল, সেই সিরিজে আরও একটা ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। গত ভিডিও পর্যন্ত আমরা অ্যারে মোটামুটি একটা জায়গায় শেষ করেছিলাম। আজকে থেকে আমরা অবজেক্ট শেখা শুরু করব। এই অবজেক্টই কিন্তু সবকিছু জাভাস্ক্রিপ্টে। একটা অ্যারে যদি দেখেন, সেটার টাইপও কিন্তু একটা অবজেক্ট। তো অবজেক্টই সবকিছু জাভাস্ক্রিপ্টে। যতক্ষণ অবজেক্ট, অ্যারে এই সমস্ত বিষয়গুলো ক্লিয়ার না হবে, আপনি কিন্তু রিঅ্যাক্ট শেখা শুরু করতে পারবেন না। তো আগে অবজেক্ট, অ্যারে সমস্ত মেথড, সমস্ত প্রপার্টি, এই বিষয়গুলোকে ভালোভাবে আত্মস্থ করে তারপরে কিন্তু রিঅ্যাক্ট শেখা শুরু করবেন। না হলে কিন্তু প্রত্যেকটা মুহূর্তে আপনি বাধা পাবেন রিঅ্যাক্টে। তো চলুন স্টার্ট করি। তো সবার প্রথমে হোয়াট ইজ অ্যান অবজেক্ট? অ্যান অবজেক্ট ইন জাভাস্ক্রিপ্ট ইজ এ কালেকশন অফ কি ভ্যালু পেয়ার্স। এই ওয়ার্ডটা মনে রাখবেন যে কি ভ্যালু পেয়ার হিসেবে কিন্তু থাকে প্রত্যেকটা কালেকশন বা প্রপার্টি, যেটা বলছি আমরা। তো হোয়ার ইচ কি ইজ এ স্ট্রিং। হ্যাঁ, এটা কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করবেন যে প্রত্যেকটা কি যেটা থাকবে সেটা কিন্তু একটা স্ট্রিং। ঠিক আছে, যেটাকে আমরা বলছি যে প্রপার্টি নেম, একটা স্ট্রিং হতে হবে। অ্যান্ড ইচ ভ্যালু ক্যান বি এনি ডেটা টাইপ লাইক স্ট্রিং, নাম্বার, অ্যারে, ফাংশন। ওকে, তো এখন কি আর ভ্যালু কোনটা? আমাদের এই একটা আমি অবজেক্ট দেখতে পাচ্ছি পার্সন নামে। তার কি হলো এই যে নেম, এজ, ইজ, স্টুডেন্ট, এটা। আর এটা সেপারেট করা হয়েছে এই কোলনের মাধ্যমে, তাই না? দেখতে অনেকটা কিন্তু সিএসএস প্রপার্টির মতোই, তাই না? তো শেষে সিএসএস এর ক্ষেত্রে সেমিকোলন থাকে, আর এক্ষেত্রে হলো কমা। তো এটা খেয়াল রাখতে হবে, এখানে কিন্তু সেমিকোলন না, এখানে কমা। তো প্রত্যেকটা প্রপার্টি, এই একটা, এই একটা, এই একটা, এগুলো হলো প্রপার্টিস। ওকে, তো এটাকে বাঁদিকেরটাকে বলা হচ্ছে কি, কে ইউআই কি, আর ডান দিকেরটাকে বলা হচ্ছে ভ্যালু। সেটা কি ডবল কোটের মধ্যে রাখা হয়েছে। তো সিঙ্গেল কোটেও রাখতে পারেন, অসুবিধা নেই। আচ্ছা, তারপরের যেটা রয়েছে সেটা কিন্তু নাম্বার। তো এখানে কোটেশনের প্রয়োজন নেই, আর শেষেরটা আছে ফলস। তো এখানেও কোটেশনের প্রয়োজন নেই, যেহেতু ট্রু বা ফলস রয়েছে। তো এখানে আমাদের বলেছিল যে ভ্যালু ক্যান বি এনি ডেটা টাইপ, স্ট্রিং, নাম্বার, অ্যারে, ফাংশন। ইয়েস, এখানে একটা অ্যারেও হতে পারে, একটা ফাংশনও আমরা লিখতে পারি। তো দেখব। তো সবার প্রথমে আমি এই কনসোলের এই কনস্টের মধ্যে যে জিনিসটা লেখা রয়েছে সেটাকেই আমি একটু কপি করে নিচ্ছি, যাতে আমাদের লিখে সময় নষ্ট না হয়, কারণ আপনারা বাক সাইডে দেখতেই পাচ্ছেন। তো এখন এই জিনিসটাকে আমরা এখানে লিখে দিলাম। লেখার পরে আমি আউটপুট, আগে থেকেই লেখা রয়েছে, তো আউটপুট দেখতেই পাচ্ছেন জন আর 30 এরকম আসা উচিত। তো এখানে কি হয়েছে, কনসোল ডট লগ। আচ্ছা, আমাদের বেসিক্যালি আমরা যেহেতু কনসোলে আছি, কনসোল লেখারও প্রয়োজন হবে না। তো আপনারা যদি কোড এডিটরে থাকেন তাহলে কিন্তু কনসোল ডট লগ লিখতে হবে। তো পার্সন ডট নেম, মানে আমি এই পার্সনের নেম জানতে চাইছি। তো সেই জন্য আমি লিখছি কি এখানে পার্সন ডট নেম। এটা হলো ডট ডট মেথড, ঠিক আছে, ডটের মাধ্যমে এই কাজটা করতে পারি। আচ্ছা, পার্সন ডট এজ এরকমও লিখতে পারতাম, কিন্তু এখানে একটু কেমন যেন অ্যারের মতন একটা সিনট্যাক্স, তাই না? তো এই দুটোই কিন্তু প্রযোজ্য। আপনি ডট মেথডেও লিখতে পারেন, আবার এই অ্যারের মতো যেভাবে লেখা আছে সেভাবেও লিখতে পারেন, কিন্তু সেক্ষেত্রে মনে রাখতে হবে এখানে কিন্তু কোটেশন মাস্ট দিতেই হবে, এখানে শুধু এজ লিখে দিলে হবে না। আচ্ছা, এখন এই দুটো মেথডের মাধ্যমে আমি কি রেজাল্ট পাচ্ছি? একটা হচ্ছে এখানে আমার 30 আসছে। আচ্ছা, আমি এখানে লিখি একবার পার্সন ডট নেম। দেখুন, পার্সন ডট নেম জন এসছে। আমি যদি এখন পার্সন ডট এজ লিখি, 30 পাবো। পার্সন ডট ইজ স্টুডেন্ট, ফলস আসছে। ওকে, এখন আমি যদি পার্সন থার্ড ব্র্যাকেটের মধ্যে আমি যদি অ্যারের মতো করে এটাকে চেঞ্জ করতে চাই, তাহলেও কিন্তু আমি করতে পারবো। আবার যদি আমি এখানে পার্সন ডট ডট না দিয়ে অ্যারের মতো করে লিখতে চাই, তাহলেও কিন্তু আমি লিখতে পারবো। একই রকম, একই পদ্ধতি দুটো বেসিক্যালি, মানে কাজ একই করবে। এবার দুটো বিষয় আছে, তার মানে নিশ্চয়ই কোনো দুটোর কাজ আছে, তাই না? দুটো বিষয় এই কারণেই রয়েছে, কারণ এর কোনো স্পেসিফিক নিশ্চয়ই কোনো কাজ আছে। দুটোতেই একই কাজ হচ্ছে দেখে আপাত দৃষ্টিতে মনে হতে পারে। আমাদের কিন্তু বিশেষ করে প্রোগ্রামিংয়ে এই একটা সবার একটা ইস্যু থাকে যে যখন দেখি যে ২ টো বা ৩ টে ফাংশন একই কাজ করছে, তখন দেখে মনে হতে পারে যে তাহলে ৩ টের দরকার কি ছিল? একটা দিয়েই তো সবকিছু হয়ে যাচ্ছিল। না, একদমই না। যারা বানিয়েছে নিশ্চয়ই কিছু একটা ভেবে বানিয়েছে। সেটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। তো যখনই কোনো ডাইনামিক ভাবে কোনো একটা
আ ভ্যালুকে পেতে চাইবো, কোনো একটা প্রপার্টিকে পেতে চাইবো, তখন কিন্তু আমার এই মেথডটা কাজে লাগবে। তখন এই মেথডটা কিন্তু কাজে লাগবে না। এখন এটা আমি কি বললাম? এটা কোনো এক্সাম্পল এর মাধ্যমে বুঝতে পারবো যে এটা কিন্তু আপনার বিশেষ ক্ষেত্রে কিন্তু এটা আপনার ভ্যালু এনে দেবে না। তখন কিন্তু আপনাকে মাস্ট এটাকেই লিখতে হবে। ওকে? তো মাথায় রাখতে হবে ২ টো অপশন যখন আছে তাহলে নিশ্চয়ই ২ টো অপশনের কোনো না কোনো একটা কাজ আছেই। আচ্ছা, এবার আমি চলে আসি এই যে পার্সন। এই পার্সন এর মধ্যে দেখুন ৩ টাই প্রপার্টি আছে। ওকে? আমি এখন এড করতে চাইছি নতুন করে। তো যেহেতু আমি ব্রাউজার রিফ্রেশ করিনি, এখানে কিন্তু পার্সন রয়ে গেছে। আমি এই পার্সনের মধ্যে এড করতে পারবো। তো আমি লিখবো এইভাবে পার্সন ডট দেখুন এখানে লোকেশন বলে কিছু নেই, তাই না? তো আমি লোকেশন এড করতে চাইছি। লোকেশন। তো আমি এইভাবে যদি রেখে এন্টার দিয়ে দিই তাহলে দেখুন আমাকে আনডিফাইন্ড দেখাবে। কেন আনডিফাইন্ড দেখাবে? কারণ আমার এর মধ্যে কিছু নেই। তাই না? এর মধ্যে আমার কিছু মানে লোকেশন নামে কিছুই নেই। কিন্তু আমি অ্যাকচুয়ালি এটা গেট করতে চাইছি না। আমি যদি এইভাবে লিখে রেখে দিই, তো এটাকে বলা হচ্ছে যে গেট করা। ঠিক আছে? আমি পেতে চাইছি। কিন্তু আমি পেতে চাইছি না। আমি সেট করতে চাইছি। মানে এর ভিতরে লিখতে চাইছি। তো সেটার জন্য আমাকে কিন্তু ইকুয়ালস টু দিতে হবে। ইকুয়ালস টু দিয়ে আমি এখানে লিখে দিলাম USA। ওকে? এন্টার দিলাম। আমাকে আবার USA রিটার্ন করেছে। ওকে? এবার আমি যদি এখানে পারসন লিখি, পারসন লিখে এন্টার দিই তাহলে দেখবেন যে এখানে কিন্তু নতুন একটা প্রপার্টি এড হয়ে গেছে লোকেশন। এখন বাঁদিকে দেখুন যে নেম, এজ, স্টুডেন্ট এইভাবে আছে ঠিক আছে। কিন্তু ব্রাউজার কি করে নিজের মতো একটু সাজিয়ে নেয়। তো আমাদের কি আর প্রপার্টি দিয়ে আ দেখার বিষয়। কে আগে কে পরে আসছে সেটা আমাদের কাজের না। ওকে? আমাদের শুধু কি প্রপার্টি থাকলেই আমরা পেয়ে যাবো। যে কি ধরে টানবো আমার ভ্যালু চলে আসবে। আমাদের এইটুখানি গোল। এরকম অ্যাসেন্ডিং অর্ডারে সাজানো থাকলো না ডিসেন্ডিং কিছু যায় আসে না তাতে। আচ্ছা, তো আমরা নতুন একটা সেট করতে পেরেছি। তো আমরা তো ডট মেথডে সেট করতে পারলাম। আমরা যদি একটু পারসন ডট আম আ সাপোজ একটা SSN সেট করছি। মানে একটা নাম্বার। কিন্তু ডট মেথডে করব না। এবার আমরা এইভাবে করব। SSN সাপোজ এখানে নাম্বার দিয়ে দিলাম যে 98765 এরকম। এবার যদি আবার পার্সেন্টটাকে দেখি, শুধু পার্সেন্টটা লিখলেই কিন্তু আমার কাছে পুরোটা চলে আসবে। তাই না? দেখুন এখানে SSN আ সাপোর্ট হয়ে গেছে। মানে সেট হয়ে গেছে। SSN মানে কি ওই আ US এর ক্ষেত্রে বা চায়নার ক্ষেত্রে এসব জায়গায় কিন্তু SSN মানে হলো সোশ্যাল সিকিউরিটি নাম্বার। এরকম একটা নাম্বার প্রোভাইড করা হয়। আপনি যদি আ ভারতে থাকেন তাহলে আমাদের যে আধার কার্ড তো অনেকটা ওরকম। তো ঠিক আছে। আমরা এটা বুঝতে পারলাম যে আমরা সেট তো করতে পারলাম, গেটও করতে পারলাম। এখন আমরা কি ডিলিট করতে পারবো? হ্যাঁ, আমরা ডিলিটও করতে পারবো। আমরা যদি লিখি ডিলিট, এই ডিলিট কিওয়ার্ডটা লিখে তারপরে লিখি যে পারসন ডট তারপরে লিখলাম সাপোজ SSN যেটা লিখেছিলাম লাস্ট সেটাকেই আমরা ডিলিট করে দিলাম। কি রেজাল্ট আসছে? ট্রু। তার মানে আমরা ডিলিট করতে পেরেছি। ওখানে যদি এখানে পার্সন লিখি তাহলে দেখুন এই যে এর মধ্যে কিন্তু আর আমার সেই SSN নাম্বারটা নেই। তো আমরা এরকম একটা করে সবকিছু ডিলিট করে ফেলতে পারি। তো এই ডিলিট যে কিওয়ার্ডটা, সেই কিওয়ার্ডটা আমাকে খেয়াল রাখতে হবে যে শুরুতে লিখে স্পেস দিয়ে তারপরে আমি যেটার উপরে ডিলিট করতে চাইছি তো সেটাকেই কিন্তু আমাকে এখানে লিখতে হবে। আচ্ছা, এবার নেক্সট যে টপিক সেই টপিকটা হলো আমার হলো অবজেক্ট মেথড। ওকে। আচ্ছা অবজেক্ট মেথড দেখানোর আগে আরেকটা জিনিস আমি ভুলে যাচ্ছি সেটাকেও মেনশন করতে চাইছি। যে সাপোজ এই নেমটাকে আমি যদি চেঞ্জ করতে চাই তাহলে আ পারবো কিনা? মানে আমি আপডেট করতে চাইছি। ক্রিয়েট তো করেছিলাম এবার আপডেট করাটাও দেখে নিই একবার। পারসন ডট নেম। তো নেম অলরেডি জন রয়েছে। কিন্তু আমি যদি এইভাবে ছেড়ে দিই আমার কিন্তু গেট করা হচ্ছে। আমি চাইছি সেট করতে। যেই ইকুয়ালস টু দেবো আমি সেট করা শুরু করেছি কিন্তু। তো আমি লিখলাম জন ডো মানে আমি পুরো নামটা লিখতে চাইছি। তো এখন যদি দেখি পারসন হ্যাঁ, দেখুন নাম কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো আশা করি বুঝে গেছেন এতক্ষণে। আর আপনারা যেহেতু আ বেসিকটা করেই এসছেন, তাই না? তো বেসিক যদি আপনার কাছে করাই থাকে তাহলে এসব জিনিস আপনার জানা। আমরা জাস্ট একটু রিভাইজ করে নিলাম। আচ্ছা, এবার হলো অবজেক্ট মেথড। তো অবজেক্ট মেথড নাম শুনলে একটু অন্যরকম কিছুই মনে হয় যে হয়তো আবার নতুন কিছু শিখতে হবে। না, ফাংশন আপনি করে এসছেন বেসিক। তো সেই ফাংশনের কথাই বলা হচ্ছে। ফাংশন যখন কোনো একটা অবজেক্টের ভিতরে লেখা হয়, কোনো ফাংশন যখন কোনো অবজেক্টের একটা প্রপার্টি হিসাবে লেখা হয়, তখন তাকে মেথড বলে। এরকম মেথড কিন্তু প্রচুর ইউজ করেছি jQuery-তে। ফেড ইন, ফেড আউট, ফেড টু, স্লাইড আপ, স্লাইড ডাউন, তারপর শো, হাইড
প্রত্যেকটা মুহূর্তে আমরা কিন্তু jQuery তে ইউজ করেছি। প্রচুর পরিমাণে কিন্তু আমরা অবজেক্ট মেথড ওখানে ইউজ করে এসেছি। তো আমাদের ধারণা থাকা উচিত যে আমরা অবজেক্ট মেথড ইউজ করেছি। কিন্তু আমরা বানাইনি। আমাদের অলরেডি বানানো ছিল সেগুলো আমরা ইউজ করেছি। যেহেতু jQuery একটা লাইব্রেরি। তো এরকম React এও আছে, সেগুলোও আমরা ইউজ করব। তো আগে অবজেক্ট মেথডটা দেখে নিই কি। তো একই জিনিস আমাদের এটাকেই আমি আ আরেকবার কপি করছি, বা আমার কাছে অলরেডি বানানোই ছিল। তো পারসন, আচ্ছা, আমি এটাকে একবার রিফ্রেশ করে নিই। ব্রাউজারটাকে রিফ্রেশ করে এই কোডটাকেই আমি কপি পেস্ট করে দিচ্ছি আবার। আচ্ছা, এখানে খেয়াল করুন কি হয়েছে। আমি %2 রাখি, আ হয়তো ক্যাশে আছে, সেখান থেকে আমাকে এরর দিতে পারে। তো %2 এর কাছে কি হচ্ছে, %2 এর কাছে একটা নাম আছে। ওকে? তো এই নামটাকেই আমরা জাস্ট ইউজ করব এই ফাংশনের মধ্যে। কিভাবে ইউজ করব? দেখুন, গ্রিপ নামে একটা প্রপার্টির নাম লিখেছি। ওকে? গ্রিড। কিন্তু এর রাইট সাইডে আমরা কিন্তু ফাংশন ইউজ করছি। এখানে কিন্তু কোনো স্ট্রিং বা অ্যারে বা নাম্বার এসব ইউজ করছি না। তো এখানেই কিন্তু একটু যদি খেয়াল করে দেখেন, এখানে আমরা পড়েছিলাম যে each value can be any data type, string, number, array or function. তো আমরা ফাংশন ইউজ করছি। আর এই ফাংশনটাকেই কিন্তু বলছে হলো মেথড। এখন এখানে কি লেখা রয়েছে? যে ফাংশন, নরমাল যেমন ফাংশন আছে, অ্যানোনিমাস ফাংশন মানে নাম নেই এর। তো এখানে নাম নেই, কিন্তু আমরা এটা এরকম একটা ভ্যারিয়েবলে কিন্তু সেট করেছি। সেটা আমরা অনেকটা কিন্তু ফাংশন এক্সপ্রেশনের মতোই ভাবতে পারি এটাকে। আচ্ছা, এবার এখানে সেকেন্ড ব্র্যাকেট, তারপরে আমরা একটা জিনিস রিটার্ন করছি। এখান থেকে কি রিটার্ন করছি? আমরা টেমপ্লেট লিটারাল ইউজ করে হ্যালো মাই নেম ইজ, তারপরে এখানে দিস ডট নেম এরকম কিছু একটা রয়েছে। তো অনেকের ক্ষেত্রে এরকম কনফিউশন আসতে পারে যে এই দিস ব্যাপারটা আমরা বুঝি না মাঝে মধ্যে। দিস অ্যাকচুয়ালি এইটার মধ্যেই কিন্তু সীমাবদ্ধ। মানে এই ব্র্যাকেটটার মধ্যেই সীমাবদ্ধ। আমি এই দিসটার কথা বলছি। এই দিসের পরিবর্তে আমি যদি এখানে person2 লিখতাম, তবুও আমার কাজ চলত। ওকে? এখন এই ফাংশনটাকে যদি কল করতে হয়, আমাকে লিখতে হবে যে এইভাবে লিখতে হবে। আমি এগুলোকে সরিয়ে সিম্পল করে দিচ্ছি যে person2.greet এইভাবে লিখে যদি আমি এখন এন্টার প্রেস করি, তাহলে দেখুন এই যে হ্যালো মাই নেম ইজ ডেভিড। আচ্ছা, আরেকটা জিনিস আমি আবারও বলে দিচ্ছি। আমি কিন্তু এখানে ডাইরেক্ট লিখছি এই কারণে, কারণ আমি যেহেতু কনসোলেই আছি। আপনি এখানে যদি কোড এডিটরে লেখেন, এই console.log লিখে তারপরে এখানে এসে রিফ্রেশ করবেন। নাহলে কিন্তু আনসার দেখতে পাবেন না। আচ্ছা, এবার এখানে যে বিষয়টা হয়েছে সেটা আমি একটু এক্সপ্লেইন করে দিচ্ছি। বিষয়টা হলো, এই যে যখন এই হ্যালো মাই নেম ইজ এই পর্যন্ত আছে, এই পর্যন্ত তো স্ট্রিং, ঠিক আছে? এই জায়গাটা কি হলো? এই জায়গাটা হলো, আমি বলছি যে আমরা অলরেডি শিখে গেছি যে কোনো অবজেক্টের কোনো একটা প্রপার্টিকে বের করতে হলে ডট মেথড ইউজ করতে হয়। সেটা তো আমরা জানি। তো সেটাই ইউজ করছি যে person2 এর নেম আমি চাইছি। তো person2 তার নেম। সেজন্য আমি এখানে লিখেছি যে person2 ডট নেম। ওকে? তো person2 ডট নেম এটাকে আমি চেয়েছি। এবার আমি যখন এটা যেহেতু ফাংশন, তো ফাংশনের ক্ষেত্রে আমাকে তো এইভাবে কল করতেই হবে, তাই না? তো আমাকে তো এই যে ফাংশনের কল করার এই যে ব্র্যাকেট, এটা তো দিতেই হবে। তবেই গিয়ে তারপরে কিন্তু আমি এই রেজাল্টটা দেখতে পাবো। ওকে? তো এই জিনিসটাই এখানে করা হয়েছে। এবার আপনি যদি এটাকে এইভাবে লিখে এখন যদি এখানে এটা না দেন, তাহলে আপনি কিন্তু সেই পুরো ফাংশনের বডিটা দেখতে পাবেন। তো সেইজন্যই কিন্তু আপনাকে এখানে ব্র্যাকেটটা প্লেস করতে হচ্ছে। ওকে? আমি আরেকটু ক্লিয়ার করে নিচ্ছি যাতে স্পষ্ট বুঝতে পারেন। এবার এই যে person2 লিখেছি না? তো এই পার্সনের ভিতরেই তো আমি আছি। এই পার্সনের ভিতরেই যেহেতু আছি, তো এখানে আমাকে এই person2 লেখার প্রয়োজন নেই। আমার এই person2 মানে এই person2 এর কথাই বলছি। তাই তো? আমি অন্য অবজেক্টের দিস এখানে লিখতে পারবো না, বা অন্য অবজেক্টের নাম এখানে লিখলেও কাজ করবে না। এখন আমি এখানে person2 লিখছি। তো সেইজন্য এই person2 এর পরিবর্তে আমি দিস কথাটা লিখতে পারি। এই দিস কথাটা যখন লিখবো, তার মানে কিন্তু এই দিস মানে কিন্তু একেই বোঝাচ্ছে। দিস মানে এই, দিসের বাংলা হলো এই অবজেক্টের নাম। ব্যাস এইভাবে মনে রাখুন। তো যত বেশি এক্সপ্লেইন করব তত বেশি কনফিউশন হবে। তো সেইজন্য জাস্ট এইভাবে মনে রাখুন, যেহেতু আমি এই অবজেক্টের ভিতরেই আছি, তো সেইজন্য আমি এখানে দিস ডট নেম লিখতে পারি। এখানে যদি এজ থাকতো, আচ্ছা এন্টার দিয়েছি। আমি এখানে এসে শিফট এন্টার দিলাম। লিখলাম এজ,
এজ লিখলাম 30, তারপরে কমা প্লেস করলাম, এখানে এসে একটু এক্সট্রা মেসেজ লিখলাম, এজ ইজ আমরা জানি টেমপ্লেট লিটারালে ডলার সিম্বল দিয়ে তারপরে কিন্তু লিখতে হয় দিস ডট এজ। আচ্ছা, আমি যদি শুধু এজ লিখি তাহলে খেয়াল করুন যে কি আসছে উত্তর। আর আমাকে যেহেতু ফাংশন কল করতে হবে তাহলে ব্র্যাকেট দিতে হবে। দেখুন এজ ইজ নট ডিফাইন্ড, তো এজ কিন্তু পাবে না। ওকে, তো আমাকে অবশ্যই করে এখানে দিস কিন্তু লিখতেই হবে, দিস। আপনি জেনারেলি দিস দেখবেন, আপনি দিস মানে কিন্তু এই %2কেই বোঝাচ্ছে। ওকে, %2ও লিখতে পারেন। আচ্ছা, এখন দেখুন হ্যালো মাই নেম ইজ ডেভিড অ্যান্ড ইজ 30, একটু অকওয়ার্ড শোনাচ্ছে, অ্যান্ড দ্য এজ ইজ এবার এখানে আসছে হ্যালো মাই নেম ইজ ডেভিড অ্যান্ড দ্য এজ ইজ, ঠিক আছে, দ্য এর স্পেলিং মিস্টেক হয়েছে, কোনো ব্যাপার না। তো আমরা মোটামুটি একটা এই এই জিনিস পর্যন্ত বুঝতে পারলাম যে কিভাবে অবজেক্ট ক্রিয়েট করতে হয়, সেটাকে রিড করতে হয়, আপডেট করতে হয়, ডিলিট করতে হয়। তো অবজেক্টের ওপরে ক্রাড সিস্টেম দেখে নিলাম, আর সঙ্গে অবজেক্টের যে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস মেথড, সেটাও কিন্তু আমরা শিখে নিলাম। এর পরের দিন থেকে আমরা ডিস্ট্রাকচারের যে কাজগুলো আছে সেগুলো দেখা শুরু করব, এবং আদার্স আরও অনেক কিছু কাজ আছে অবজেক্টের, সেগুলো একে একে দেখব, এবং সেটাকে কিভাবে রিঅ্যাক্ট ইউজ করতে পারি এখানেই আমরা দেখে নেব। ঠিক আছে? তো যদি আপনাদের এই নোটটার প্রয়োজন হয় আমাদের কমেন্ট সেকশনে জানাবেন, আমি কিন্তু কমেন্ট সেকশনে দিয়ে দেবো এই নোটটা। তো আজকের ভিডিও এতটুকুই রাখছি, আবার পরবর্তী ভিডিওতে খুব শিগগিরই দেখা হবে। ধন্যবাদ।